আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকদিন হলো আমার গল্পের মাধ্যমে আপনাদের চোখে পানি আনতে আমি ব্যর্থ হয়েছি। তবে আজকের এই সিনেমা দেখলে আমি শিওর আপনারা কেউ চোখের পানি আটকাতেই পারবেন না, কারণ বাবা মা হারানো একটা ছেলে তার অসুস্থ ছোট বোনকে বাঁচাতে এত বেশি কষ্ট করে যা আপনারা ধারণাও করতে পারবেন না। সে তার বোনকে বাঁচাতে দিন রাত কাজ করতে করতে এতটাই পাগল হয়ে যায় যে গল্পের শেষটা দেখলে আপনাদের কষ্ট আর খুশিতে চোখে পানি চলে আসতে বাধ্য। গল্পের শুরুতে আমরা 2013 সালের সময়কাল দেখতে পাই, যেখানে জিন নামের একজন ছেলে সবেমাত্র ঘুম থেকে উঠেছিল। জিন তার একমাত্র বোন টংয়ের সাথে বসবাস করত। তাদের বাবা মা ছিল না, তাই জিন তার ছোট বোনকে নিজের মেয়ের মতো ভালোবাসত। সে তার বোনের সকল ধরনের খেয়াল রাখত। আর আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিন তার বোনকে স্কুলে নিয়ে যায়। সেখানে বাচ্চাটাকে স্কুলে রেখে জিন একটা হাসপাতালে একজন ডক্টরের সাথে দেখা করতে আসে। আর এখানে আমরা জানতে পারি আসলে জিনের ছোট্ট বোনটার একটা ভয়ঙ্কর হার্টের অসুখ রয়েছে। ঠিক এমনই অসুখ তার মায়েরও ছিল, এই কারণে তার মায়ের মৃত্যুও হয়েছিল। আর এখন মায়ের সেই রোগ এই বাচ্চা মেয়েটারও হয়েছে। ডাক্তার তাকে বলে যে টং এখন অনেক ছোট, তাই এই সময় ওর অপারেশন করে দিলে বড় হতে হতে ও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তবে এই অপারেশনের জন্য 5 লাখ ইয়েনের মতো খরচ পড়বে, যেটা শুনে জিনের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। কারণ সে খুবই গরিব ছিল, সে তার বোনকে নিয়ে কোনো রকমে জীবনযাপন করছিল। তার জন্য 5 লাখ ইয়েন ম্যানেজ করা ছিল অসম্ভব। তো যাই হোক, মন খারাপ করে হলেও সে নিজের দোকানে চলে যায়। আর আমরা দেখতে পাই জিন নাইস ভিউ নামের একটা মোবাইল রিপেয়ারের দোকান চালায়। সে ছোটোখাটো বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র ঠিক করে তাদের সংসার চালাতো। তাই আজকে সে একটা কাজ করার জন্য স্থানীয় একটা বৃদ্ধাশ্রমে চলে যায়। সেখানকার একটা টিভি ঠিক করার পরে লিয়াং নামের একজন লোক জিনকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেয়। আসলে লিয়াং এই বৃদ্ধাশ্রমের দেখভাল করত। আর তাছাড়াও লিয়াংয়ের সাথে জিনের অনেক ভালো বন্ধুত্বও ছিল। তো যাই হোক, কাজকর্ম শেষ করে জিন তার ছোট বোনকে নিয়ে বাড়িতে ফিরে আসতে থাকে। কিন্তু সে দেখতে পায় যে তার দরজাতে তার বাড়িওয়ালা একটা চিঠি লিখে রেখে গেছে, যেখানে জিনকে দ্রুত বাড়ি ভাড়া পরিশোধ করার কথা বলা হয়েছিল। এখন জিন ঘরের ভেতরে যখন রাতের খাবার প্রস্তুত করছিল, তখনই তার বোনটা দাঁত দেখিয়ে বলে যে ভাইয়া, আজকে আমার একটা দাঁত পড়ে গেছে। এটা দেখে জিন তার বোনের সেই দাঁতটা নিজের কাছে সযত্নে রেখে দেয় স্মৃতি হিসেবে। এরপর জিনকে তার এক বন্ধু ফোন করে একটা গোডাউনে ডেকে পাঠায়। আসলে এই ছেলেটা গোডাউনের লেবার হিসেবে কাজ করত। জিন তার বন্ধুর সাথে দেখা করতে গেলে ছেলেটা তাকে বলে যে তোমার বাবা কি তোমার জন্য কিছুই রেখে যায়নি? জিন বলে যে আমার বাবা যে আমার উপরে কোনো ঋণ দেনা রেখে যায়নি, এটাই আমার জন্য সৌভাগ্য। তো এরপর তারা দুই বন্ধু মিলে একটা বিশাল বড় কন্টেইনারের উপর থেকে পর্দা সরিয়ে দেয়। আসলে এই কন্টেইনার বক্সগুলোর ভেতরে প্রায় 1 লাখ সেকেন্ড হ্যান্ড মোবাইল ছিল। জিনের বন্ধু তাকে বলে যে এই মোবাইলগুলো বিভিন্ন দেশে রপ্তানি করার জন্য প্রস্তুত করা হয়েছিল, কিন্তু যারা আমদানি করবে তারা মোবাইলগুলো রিজেক্ট করে দেবার কারণে এগুলো এখানে পড়ে আছে। আর এই বক্সগুলো যে লোকটা বিদেশে পাঠাতো সে এখন জেলখানাতে আছে। আর এই মোবাইলগুলোতে খুবই সামান্য কিছু সমস্যা রয়েছে, যেগুলো ঠিকঠাক করতে পারলে অনেক দামে এগুলোকে বিক্রি করা যাবে। তো জিনের বন্ধু তাকে বলে যে আমি সবগুলো তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু দাম পড়বে 1 লাখ ইয়েন। জিন জানতো যে সে এইসব মোবাইল ঠিকঠাক করে অনেক দামে বিক্রি করতে পারবে, কিন্তু এখন 1 লাখ ইয়েন দিয়ে এতগুলো মোবাইল কেনার সামর্থ্য তার ছিলই না। তাই সে আপাতত একটা মোবাইল নিজের দোকানে নিয়ে গিয়ে ঠিকঠাক করার চেষ্টা করে। সে কিছুক্ষণ চেষ্টা করার পরে মোবাইলটা ঠিক করে ফেলে। আর সে বুঝে যায় যে তাহলে ওই কন্টেইনারে থাকা মোবাইলগুলো সে অবশ্যই ঠিক করতে পারবে। তাই সে মোবাইলগুলো কেনার জন্য স্থানীয় একজন লোকের কাছ থেকে 2% সুদের হারে 1 লাখ ইয়েন ঋণ নিয়ে নেয়। কিন্তু ঋণদাতার একটাই শর্ত ছিল যে 1 মাসের মধ্যে জিন যদি তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়, তাহলে সে তার দোকানের সকল জিনিসপত্র তুলে নিয়ে আসবে। সকল প্রস্তাবে রাজি হয়ে জিন ফাইনালি সেই মোবাইলগুলো কিনে ফেলে। তারপর সে ধীরে ধীরে মোবাইলগুলোকে ঠিক করে বিভিন্ন দোকানে বিক্রি করতে থাকে। আর তার ব্যবসা খুবই ভালো চলতে থাকে। সে হিসাব নিকাশ করে দেখতে পায় যে সবগুলো মোবাইল ফোন বিক্রি করতে পারলে সে প্রায় 9 লাখ ইয়েন লাভ করতে পারবে। জিন এই হিসাব করার পরে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন তার বোনের অপারেশন করাতে পারবে। তাদের সকল অভাব শেষ হয়ে যাবে। তাই সে আজকে তার বোনকে স্কুল থেকে নিয়ে সোজা একটা ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়। তার দিনকাল এখন খুবই ভালো চলছিল,
কিন্তু মাত্র 2 সপ্তাহ পরেই শহরের স্থানীয় সরকার প্রধান সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনাবেচার উপরে নিষেধাজ্ঞা জারি করে। কারণ সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনাবেচার কারণে শহরে মোবাইল চুরি এবং বিভিন্ন ধরনের স্ক্যাম অনেক বেড়ে গিয়েছিল। এমনকি যারা এই কাজের সাথে জড়িত তাদের 2 জন ডিলারকে পুলিশ গ্রেফতারও করেছিল। এই কথা শুনে জিনের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ খুব জলদি তার ঋণ পরিশোধ করতে হবে। এমনকি যে গোডাউনে মোবাইলগুলো রাখা হয়েছে সে গোডাউনের ভাড়াটাও তো তাকে দিতে হবে। এদিকে তার বোনটাও ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার কাছে থাকা সামান্য কিছু টাকা সে গোডাউনের মালিককে দিয়ে সেই মোবাইলগুলো আরও কিছুদিন গোডাউনে রাখার ব্যবস্থা করে। ধীরে ধীরে জিন প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল, কারণ তার এত লাভজনক একটা ব্যবসা চোখের পলকেই ধ্বংস হয়ে যাচ্ছে, এটা সে মানতেই পারছিল না। তাই সে কয়েকদিন পর ওই সেকেন্ড হ্যান্ড মোবাইলের কোম্পানিতে চলে যায়। সে ওই কোম্পানির ম্যানেজারকে বলে, স্যার, সম্প্রতি সরকার সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনাবেচাকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু সেই মোবাইলের পার্টসগুলো এখনও বৈধভাবে কেনাবেচা করা যায়। আপনাদের কোম্পানির অনেকগুলো মোবাইল আমার কাছে আছে, আমি সেগুলোর পার্টস আবারও ঠিকঠাক করে আপনাদেরকে দিতে পারবো। কিন্তু ম্যানেজার তার কথায় ঠিকমতো মনোযোগই দিচ্ছিল না, কারণ নষ্ট মোবাইলের পার্টসগুলো পুনরায় ব্যবহার করার জন্য কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেট লাগবে, যেটা ম্যানেজ করা প্রায় অসম্ভব। কিন্তু জিন ম্যানেজারকে বলে যে, স্যার, আপনি বাস আমাকে একটা সুযোগ দিন, আমি ভালোভাবে পার্টসগুলোকে রিপেয়ার করব, যে কোয়ালিটি কন্ট্রোলে 100% সেগুলো পাস করবে। তো কথাগুলো শুনে ম্যানেজার তাকে একটা চান্স দেয় আর বলে যে, ঠিক আছে, তুমি কয়েকটা পার্টস ঠিকঠাক করে আমার কাছে নিয়ে এসো। এই অনুমতি পাবার সাথে সাথে জিন তার দোকানে দিন রাত এক করে দিয়েছিল শুধুমাত্র মোবাইলের পার্টসগুলোকে সঠিকভাবে ঠিকঠাক করার জন্য। কিন্তু ততদিনে 1 মাস পূর্ণ হয়ে গিয়েছিল, তাই সেই ঋণদাতা আজকে তার দোকানে এসেছিল টাকা চাইতে। জিন সেই লোকটাকে নিজের পরিস্থিতির কথা খুলে বলে। সে বলে যে, আমি মোবাইল কোম্পানির সাথে অনেক বড় একটা ডিল করেছি, তুমি আমাকে আর মাত্র 1 সপ্তাহ সময় দাও, তারপর আমি তোমার সকল টাকা দিয়ে দেব। এই কথাগুলো শুনে সেই ঋণদাতা লোকটার মন নরম হয়ে যায়। সে তাকে আরও 7 দিনের সময় দিয়ে দেয়, তবে যাবার আগে সে আবারও তাকে বলে দেয় যে 7 দিনের মধ্যে আমাকে টাকা না দিলে দোকানের সকল জিনিসপত্র কিন্তু আমি নিয়ে যাব। এদিকে জিন মোবাইলের পার্টসগুলোকে ভালোভাবে বোঝার জন্য সেগুলোর ডায়াগ্রাম সহ বিভিন্ন ছবি নিজের দোকানে টাঙিয়ে রাখে। এখন তার জীবনে যেন শুধু দুটোই কাজ ছিল, একটা হলো তার বোনকে স্কুলে নিয়ে যাওয়া আসা, আর সারাদিন বসে বসে মোবাইলের পার্টস ঠিক করা। এই কাজটা করতে করতে সে রীতিমতো দিন রাত এক করে দিয়েছিল, কারণ কিছু কিছু মোবাইলের পার্টস অনেক বেশি নষ্ট ছিল। এদিকে আবার জিনের বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য প্রতিনিয়তই তাকে চাপ দিচ্ছিল, কিন্তু তবুও সে মন দিয়ে শুধু মোবাইলের যন্ত্রাংশ রিপেয়ারের কাজ করত। আর এভাবে বেশ কিছুদিন কাজ করার পরে ফাইনালি সে একটা মোবাইলের সবগুলো পার্টস আলাদা আলাদা করে ফেলে আর সবগুলোকে 100% ঠিক করে ফেলে। এখন সে এই পার্টসগুলোকে কোয়ালিটি কন্ট্রোল চেকিংয়ের জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়। এখানেও একদিনের মধ্যেই সে ল্যাব রিপোর্ট হাতে পেয়ে যায়। জিন জানতে পারে যে তার ঠিক করা সবগুলো পার্টস 100% কোয়ালিটিফুল ছিল, যা দেখে জিন অনেক খুশি হয়ে যায়। এদিকে আমরা সেই মোবাইল কোম্পানির মালিক মিস্টার লিকে দেখতে পাই। সে আজকে এই শহরে এসেছিল একটা মিটিং করার জন্য। তার সাথে সেই মোবাইল কোম্পানির ম্যানেজারটাও ছিল, যে কিনা জিনকে পার্টস ঠিক করার কাজ দিয়েছিল। তো এমন সময় সেখানে জিন ছুটে চলে আসে আর তার কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট সেই ম্যানেজারকে দেখাতে থাকে। সে ম্যানেজারকে বলে যে, স্যার, আমার ঠিক করা সবগুলো পার্টস কোয়ালিটি কন্ট্রোল পাস করেছে, আপনি একবার চেক করে দেখুন। কিন্তু ম্যানেজার একদমই তার কথা শুনতেই চাচ্ছিল না। সেটাকে ইগনোর করে সে বলে যে, দেখো, আমি তোমাকে বলিনি এইসব কাজ করতে, তুমি করেছো, অনেক ভালো করেছো, কিন্তু আমি এইসব কিনতে পারবো না। কথাটা শুনে জিন প্রচণ্ড রেগে যায়। সে ম্যানেজারের উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, যেটা দেখে কোম্পানির মালিক মিস্টার লি এক নজরে জিনকে দেখে নেয়, কিন্তু সে কিছু না বলে লিফটে চড়ে উপরে উঠে যায়। কিন্তু ততক্ষণে জিন মিস্টার লিকে দেখে বুঝে গিয়েছিল যে ইনি এই কোম্পানির মালিক। তাই সে অন্য আরেকটা লিফট দিয়ে উপরে উঠে মিস্টার লি এর জন্য অপেক্ষা করতে থাকে। আর মিটিং শেষ করে মিস্টার লি যখন বেরিয়ে আসে তখন জিন মিস্টার লিকে বুঝায়, স্যার, আমি মোবাইলের পার্টস অনেক ভালোভাবে রিপেয়ার করতে পারি। আমার কাছে আপনাদের কোম্পানির মোবাইলের অনেকগুলো পার্টস রয়েছে, আমার সবগুলো পার্টস কোয়ালিটি কন্ট্রোল পাস করেছে। আপনি যদি আমার পার্টসগুলো একবার চেক করেন তাহলে সেগুলোকে রিইউজ করতে পারবেন। এতে করে আপনারা সেই পার্টসগুলো দিয়ে নতুন মোবাইলও বানাতে পারবেন, অথবা মোবাইল সার্ভিসিং সেন্টারে ওই পার্টসগুলো ব্যবহার করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। মিস্টার লি তাকে কিছু না বললেও খুবই মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। কিন্তু তিনিও এক পর্যায়ে গাড়িতে উঠে বসে, যেটা দেখে জিন তার কাছে অনুরোধ করে যে, স্যার, প্লিজ আমাকে 10টা মিনিট সময় দিন, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলতে পারবো।
কিন্তু লি বলে যে আমার কাছে 10 মিনিট সময় নেই, আমাকে দ্রুত স্টেশনে পৌঁছাতে হবে, নয়তো আমি ট্রেন মিস করে ফেলবো। তবে হ্যাঁ, 1 মাস পরে আমি আবারও এখানে আসব, তখন তুমি আমার সাথে দেখা করো। এটা বলে মিস্টার লি সেখান থেকে চলে যায়। কিন্তু জিন অনেক হতাশ হয়ে যায়, কারণ তার কাছে 1 মাস সময় ছিলই না, তাকে তো আর মাত্র 5 দিনের মধ্যেই ঋণদাতাকে টাকা ফেরত দিতে হবে। তখন লি হতাশ হয়ে তার মোবাইলটা বের করলে দেখতে পায় যে 2টা 21 বাজে, অর্থাৎ ট্রেন ছেড়ে যেতে আরও কিছুটা সময় বাকি। তাই সে দ্রুত তার স্কুটার নিয়ে স্টেশনের দিকে ছুটে যেতে থাকে। কিন্তু বেশ কিছু দূর যাবার পরে হঠাৎ করে একটা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে সে মাটিতে পড়ে যায়। তার হাতে সময় অনেক কম ছিল, সে চাচ্ছিল যে অন্তত ট্রেনের জন্য অপেক্ষমান মোবাইল কোম্পানির মালিকের সাথে যেন 10টা মিনিট কথা বলা যায়। কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে তার স্কুটারটা নষ্ট হয়ে গিয়েছিল। এমন অবস্থায় সে দৌড়ে যেতে থাকে স্টেশনের দিকে। তবে দুর্ভাগ্যবশত স্টেশনের সামনে গিয়ে একটা গাড়ির ধাক্কায় সে আরও আহত হয়ে যায়। কিন্তু সে হাল ছাড়ে না, সে প্রাণপণে দৌড়ে যেতে থাকে স্টেশনের দিকে। আর ওদিকে মিস্টার লি স্টেশনের ভেতরে ঢুকে গিয়েছিল, অথচ জিন এখনো স্টেশনের ভেতরে পৌঁছাতেই পারেনি। আর বেচারা জিন পৌঁছানোর আগে মিস্টার লি ততক্ষণে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। সবাই যখন ভেবেছিল যে জিন হেরে যাবে, তখনই শেষ মুহূর্তে সে নিজেও ট্রেনের ভেতরে এসে পড়ে। সে কোনো রকমে মিস্টার লি এর সামনে গিয়ে বসে পড়ে আর তাকে সবকিছু খুলে বলে যে স্যার, আমার রিপেয়ার করা পার্টস আপনারা সকল কাজে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের কোম্পানির প্রায় 1 লাখ নষ্ট মোবাইল কিনেছিলাম, আমি সেগুলো ঠিকঠাক করে বিক্রিও করেছিলাম। কিন্তু সরকারের নিষেধাজ্ঞার কারণে আমার ওই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তাই আমি ওই পার্টসগুলো আপনাদের কাছে বিক্রি করে নিজেও লাভবান হতে চাই আর আপনাদেরকেও লাভবান করতে চাই। মিস্টার লি তার কোয়ালিটি কন্ট্রোল পাশের সেই সার্টিফিকেটটা দেখে নেয়। কিন্তু তখনই ম্যানেজার বলে যে সেকেন্ড হ্যান্ড মোবাইল পার্টসের ব্যবসা আজ পর্যন্ত এই দেশে কেউ করেনি। এইসব বলা অনেক সহজ, কিন্তু করা সহজ নয়। জিন তাকে বুঝিয়ে বলে যে দেখুন, দেশে এখনও কেউ করেনি, এই সুযোগটাই তো আমাদেরকে নিতে হবে। এই সুযোগে আমরা যদি কোয়ালিটিফুল পার্টসগুলো দিয়ে নতুন মোবাইল তৈরি করতে পারি বা সার্ভিস সেন্টারগুলোতে ইউজ করতে পারি, তাহলে আমাদের মোবাইলের প্রাইস অনেক কম রাখা যাবে। এতে করে ভালো ভালো মোবাইল কম দামে দিয়ে দেশের মার্কেট কাঁপিয়ে দেওয়া সম্ভব। এই সব কিছু শুনে মিস্টার লি শুধুমাত্র এটুকুই বলে, সবই তো বুঝলাম, কিন্তু 1 লাখ মোবাইলের পার্টস আলাদা আলাদাভাবে কোয়ালিটি কন্ট্রোল পাস করানো এতটাও সহজ নয়। কিন্তু জিন তাকে কথা দেয় যে স্যার, আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি সব কিছু করে দেখাবো। জিনের কনফিডেন্স দেখে মিস্টার লি তাকে বলে যে ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজে লেগে পড়ো, কিন্তু আমাদের কোম্পানি এই কাজে তোমাকে কোনো রকমের হেল্প করতে পারবে না। সব কিছু তোমার নিজের খরচে তোমাকে একা করতে হবে। আর কাজ শেষ করে যদি তুমি 85% ভালো ফলাফল নিয়ে আসতে পারো, তাহলে আমাকে কল দিও, আমি সব কিছু কিনে নেব। এটা বলে উনি নিজের বিজনেস কার্ড জিনের হাতে ধরিয়ে দেয়। জিন সামান্য কিছুটা আশা নিয়ে পরের স্টেশনে নেমে যায়। আর এদিকে মিস্টার লি তার ম্যানেজারকে বলে, জানো, আমিও এই ছেলের মতো মাত্র 20 বছর বয়সে খালি হাতে শেনজেন শহরে চলে আসি। আর এখন আমার এত বড় একটা বিজনেস। আমার বিশ্বাস এই ছেলেটাও একদিন বড় কিছু করবে। এদিকে আমরা জিনের পিচ্চি বোনটাকে দেখতে পাই, যে কিনা এখনো স্কুল থেকে বাড়িতে যায়নি, কারণ তার ভাই তাকে নিতে আসেনি। ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছিল। স্কুলের গার্ড তার পাশে বাচ্চা মেয়েটাকে বসিয়ে তার দেখভাল করছিল। এমন সময় সেখানে জিন পৌঁছে যায়। সে গার্ডের কাছে তার দেরি হবার জন্য ক্ষমা চেয়ে নেয়। আর এরপর সে তার ছোট্ট বোনটাকে নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু টং তার ভাইকে বলে যে ভাইয়া, তোমার স্কুটার কোথায়? আমরা কি হেঁটে হেঁটে বাড়ি যাব? জিন বলে যে স্কুটারটা নষ্ট হয়ে গেছে রে বোন, ওটা ঠিক হলে আমি নিয়ে আসবো। কিন্তু ততক্ষণে টং জিনের হাতে ক্ষত দেখে ফেলেছিল, যেটা স্টেশনে যাবার সময় দুর্ঘটনায় হয়েছিল। এছাড়াও বাচ্চাটা তার ভাইয়ের পিঠে আরও গভীর কিছু ক্ষত দেখতে পায়। সে তাকে দ্রুত কোনো ডাক্তারের কাছে যেতে বলে, কিন্তু গরিব ছেলেটার কাছে ডাক্তার দেখানোর মতো টাকাও ছিল না। তো যাই হোক, এখন আমরা পরদিন দেখতে পাই যে জিন সেই বৃদ্ধাশ্রমের মালিক এবং তার বন্ধু লিয়াং এর সঙ্গে দেখা করতে এসেছে। সে লিয়াংকে সবকিছু খুলে বলে যে লিয়াং, আমি একটা মোবাইল রিপেয়ারিং এর কাজ পেয়েছি, কিন্তু সেই কাজ করতে অনেক টাকা দরকার। যে টাকা জোগাড় করতে হলে আমাকে একটা ছোটোখাটো চাকরি করতে হবে। সেই চাকরির টাকা দিয়ে আমি ধীরে ধীরে আমার ব্যবসাটা তৈরি করতে পারবো। তুমি কি আমাকে এই কাজে কিছুটা সাহায্য করতে পারবে? সামান্য কিছু টাকা বা সময় দিলে আমার অনেক উপকার হতো। কিন্তু লিয়াং এই কাজে একদমই সাহস পাচ্ছিল না, কারণ যদি জিন কোনো কারণে কোয়ালিটি কন্ট্রোল টেস্টে ফেল করে, তাহলে তার টাকা আর সময় দুটোই ফেল হয়ে যাবে।
কারণ কোম্পানি থেকে তো কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না। কিন্তু জিন তবুও তার কাছে অনুরোধ করে, কারণ তার বোনটা অসুস্থ, তার চিকিৎসা করানোর জন্য যেভাবেই হোক 5 লাখ ইয়েন জোগাড় করতেই হবে। সেই ছোট্ট মেয়েটার কথা শুনে লিয়াংয়ের মন গলে যায়, সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এদিকে একটা ছোটখাটো ফ্যাক্টরি খোলার জন্য জিন নিজের স্কুটার এবং মোবাইল রিপেয়ারের সেই দোকানটা বিক্রি করে দেয়। এরপর সে আরও টাকার জন্য একজন কনস্ট্রাকশন সুপারভাইজারের সঙ্গে দেখা করে, কারণ এর আগেও জিন এই সুপারভাইজারের সাথে কাজ করেছিল। তাই এবার সে সুপারভাইজারের কাছে এই বিল্ডিং পরিষ্কারের কাজ চাইতে থাকে, কিন্তু সুপারভাইজার এবার তাকে কোনো কাজ দিতে রাজি হয় না। আর এমন অবস্থা দেখে জিন রীতিমতো সেই সুপারভাইজারের পা ধরে অনুরোধ করতে করতে বলে যে আমার বোন খুবই অসুস্থ বস, আমাকে প্লিজ একটা চাকরি দিন। এই কথা শুনে সুপারভাইজার তাকে কাজ দিতে রাজি হয়ে যায়। এরপর এইসব টাকা পয়সা দিয়ে জিন একটা ছোট্ট ফ্যাক্টরি দেবার জন্য গোডাউন খুঁজে বের করে। সেই গোডাউনের মালিক তার কাছে প্রতি মাসে 3000 ইয়েন ভাড়া দাবি করে। জিন ভাড়া কমানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর তাছাড়াও এই পুরো গোডাউনে বিভিন্ন নষ্ট জিনিসপত্র পড়েছিল, যেটা দেখে জিন গোডাউনের মালিককে বলে যে ঠিক আছে, আমি আপনাকে মাসে 3000 ইয়েন ভাড়া দেব, কিন্তু এই নষ্ট ভাঙাচোরা জিনিসপত্রগুলো আমাকে ব্যবহার করার জন্য দিতে হবে। কথাটা শুনে গোডাউনের মালিক রাজি হয়ে যায়। তাই পরদিন থেকে জিন এবং লিয়াং দুজনেই কোমর বেঁধে কাজে লেগে পড়ে। তারা পুরো গোডাউনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে, আর সেখানে বেশ কয়েকটা পুরাতন টেবিলও ছিল, যেগুলো তারা রিপেয়ার করে ব্যবহার উপযোগী করে ফেলে। তারপর সে আগের গোডাউন থেকে তার সকল নষ্ট মোবাইলের কন্টেইনারগুলো এই গোডাউনে এনে রাখে। এখন এই সব কিছু ঠিক করতে হলে তার একটা বিশাল টিমের দরকার ছিল। তাই সে তার পরিচিত একটা রেস্টুরেন্টে চলে যায়, কারণ এই রেস্টুরেন্টে লিনা নামের একজন মহিলা কাজ করত, যে কিনা এর আগে একটা ইলেকট্রনিক্সের কারখানাতে কাজ করত। কিন্তু সেখানে একদিন একটা বিকট বিস্ফোরণের কারণে তার কানের 2 পর্দা ফেটে যায়। সে আর ঠিকমতো শুনতেও পেত না, তাই তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়। মেয়েটা এখানে অনেক কষ্ট করে ওয়েটারের কাজ করত, তাই জিন তাকে নিজের ফ্যাক্টরিতে মোটামুটি একটা ভালো বেতনের চাকরি দেবার প্রতিশ্রুতি দেয়। তাই লিনা রাজি হয়ে যায়। আর পরদিন থেকে জিন এখন লিনাকে তার কাজ ভালোভাবে শিখিয়ে দিতে থাকে। তবে এইসব করতে গিয়ে বারবার তাকে চিৎকার করে লিনার সাথে কথা বলতে হচ্ছিল। কিন্তু একজন লোককে দিয়ে তো আর সকল কাজ হবে না, তাই তার পরবর্তী লক্ষ্য ছিল আরেকজন কর্মচারীকে নিয়ে আসা। তাই তারা জন নামের একজন লোকের কাছে চলে যায়, যে ছিল অনেক বদমেজাজি। সে এর আগে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করত, কিন্তু প্রচণ্ড রাগের কারণে সে একদিন তার বসকে প্রচণ্ড মারধর করেছিল। তারপর থেকে জনের রেপুটেশন এতটাই খারাপ হয়ে যায় যে কেউ তাকে কোনো চাকরি দিচ্ছিল না। তাই জিন তাকেও নিজের ফ্যাক্টরিতে একটা কাজে লাগিয়ে দেয়, কারণ এমন লোকেরা কম টাকাতেও কাজ করতে রাজি হয়ে যায়। এভাবে জিন গরিব, অসহায়, প্রতিবন্ধী এবং বৃদ্ধ লোকেদেরকে নিজের ফ্যাক্টরিতে কাজ দিয়ে একটা টিম তৈরি করে ফেলে। কিন্তু এখন একটা বিশাল কাজ করা তার বাকি ছিল, আর সেটা হলো এদের সবাইকে মোবাইল রিপেয়ারিং শেখানো। তাই সে কোমর বেঁধে লেগে পড়ে সবাইকে এই কাজ শেখাতে। তো যাই হোক, এইসবের পাশাপাশি জিন তার এই ফ্যাক্টরির নাম দেয় নাইস ভিউ ইলেকট্রনিক্স কোম্পানি। এরপর আমরা জিনকে একটা বিল্ডিংয়ের বাইরের গ্লাস পরিষ্কার করতে দেখতে পাই। আসলে এইসব কাজ সে করছিল যাতে করে সে ফ্যাক্টরির মাসিক ভাড়া এবং তার কর্মচারীদের বেতন দিতে পারে। এছাড়াও এইসব কিছু করে আলটিমেটলি তাকে তার বোনের চিকিৎসা করাতে হবে। তো সেদিন ফ্যাক্টরিতে এসে হিসাব নিকাশ করে জিন দেখতে পায় যে তাদের কাজ আসলে খুবই ধীরে ধীরে চলছে। এভাবে কাজ চললে হয়তো অনেক বেশি সময় লেগে যাবে, আর ততদিন পর্যন্ত সে তার কর্মচারীদের বেতন দিতেই পারবে না। এইসব টেনশনের মধ্যে হঠাৎ করে সেখানে একটা যুবক ছেলে চলে আসে। সে জিনকে বলে, ভাই আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা যদি মোবাইলের পার্টসগুলোকে একটা স্পেশাল অ্যাসিডের ভেতরে ডুবিয়ে দেই, তাহলে এই পার্টসগুলো থেকে গোল্ড আলাদা করা সম্ভব। আসলে মোবাইলের মাদারবোর্ডে সামান্য পরিমাণ স্বর্ণ লাগানো থাকে, আর স্বর্ণের দাম মার্কেটে কতটা বেশি সেটা তো সবাই জানে। কিন্তু এই কাজটা ছিল সম্পূর্ণ অবৈধ, তাই জিন তাকে নিষেধ করে দেয়, কারণ সে চায় না তার এই হালাল ব্যবসা কোনোভাবে বন্ধ হয়ে যাক। তো এরপরে জিন যখন তার ফ্যাক্টরিটা ঘুরে ফিরে দেখছিল, তখনই সে দেখতে পায় যে সেখানে বেশ কয়েকজন গুন্ডা টাইপের ছেলেপেলে এসে বসে আছে। তখনই তার ফ্যাক্টরির একজন ওয়ার্কার তাকে বলে যে ওরা আসলে লিনা নামের ওই মেয়েটার জন্য এসেছে। কারণ লিনা যখন ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করত, তখন তীব্র শব্দের কারণে তার 2 কান নষ্ট হয়ে যায়। এই জন্য সে ক্ষতিপূরণের জন্য ওই কোম্পানির বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। আর আজকে এই ছেলেরা এসেছিল লিনাকে হুমকি থামকি দিয়ে সে মামলা উঠিয়ে নেবার জন্য। কিন্তু লিনা তাদেরকে সরাসরি বলে দেয় যে কোনো অবস্থাতেই সে মামলা তুলবে না।
তাই সেই গুন্ডা ছেলেরা লিনাকে মারতে শুরু করে, যেটা দেখে জিন সোজা গিয়ে সেই গুন্ডাদের সাথে লড়াই শুরু করে দেয়। সে তার কর্মচারীদেরকে বাঁচানোর জন্য লড়াই করতে গিয়ে বাকি ছেলেদের হাতে অনেক মার খেতে থাকে, কিন্তু তখনই তার বাকি কর্মচারীরা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে বাঁচাতে ছুটে চলে আসে। কিন্তু সকল গুন্ডারা অসহায় প্রতিবন্ধী এই লোকদেরকে প্রচণ্ড মারধর করতে থাকে। আর এইসব কিছু দূর থেকে জন নামের সেই ছেলেটা দেখছিল। সে ছিল প্রচণ্ড বদমেজাজি, আর এইসব কিছু দেখে সে রাগে আগুন হয়ে যায় আর সকল গুন্ডাদেরকে একাই মেরে তাদেরকে আহত করে ফেলে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে সেই গুন্ডাদেরকে গ্রেফতার করে নেয়, আর জিন এবং তার কর্মচারীদেরকে পুলিশেরা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এই সব কিছু করে রাতের বেলাতে জিন যখন তার বোনকে নিয়ে বাড়িতে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে সেখানে বাড়ির মালিক নোটিশ লাগিয়ে দিয়েছে যে ঘরের ভেতরে ঢুকতে হলে আগে 3 মাসের ভাড়া পরিশোধ করতে হবে। বাড়ির মালিক আসলে জিনের ঘরে তালা মেরে দিয়েছিল। তাই জিন বাড়ির মালিককে ফোন দিয়ে আরও কিছুদিন সময় চাইতে থাকে, কিন্তু বাড়ির মালিক মনে করে যে জিনকে যদি আজকে ঘরে ঢুকতে দেয়া হয় তাহলে সে তার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে। তাই সে আগে 3 মাসের ভাড়া দিতে বলে, তারপর ঘরে ঢোকার অনুমতি দেবে বলে জানায়। বেচারা জিন হতাশ হয়ে তার বোনকে নিয়ে রাস্তার পাশের একটা খাবারের দোকান থেকে খাবার খেয়ে নেয়। কিন্তু বাচ্চা মেয়েটা তার ভাইকে বলে, ভাইয়া আমার অনেক ঘুম পাচ্ছে, আমি কোথায় ঘুমাবো? কোনো উপায় না পেয়ে জিন তার বোনকে নিয়ে সেই বৃদ্ধাশ্রমে চলে যায় যেখানে লিয়াং এবং তার স্ত্রী কাজ করত। আজকে লিয়াংয়ের স্ত্রী কোনো রকমে বাচ্চা মেয়েটাকে ঘুমানোর একটা জায়গা করে দেয়। তাই নিজের বোনকে রেখে এখন জিন বেরিয়ে পড়ে তার সেই বন্ধুকে খুঁজতে যে কিনা তার কাছে এই নষ্ট মোবাইলগুলো বিক্রি করেছিল। আসলে তার সেই বন্ধু তার কাছ থেকে 2000 ইয়েন ধার নিয়েছিল। সে ওই টাকা কোনোভাবে তাকে ফেরত দিচ্ছিল না। জিন রেগে মেগে একটা ক্লাবে চলে যায় যেখানে সে দেখতে পায় তার বন্ধু বসে বসে গেম খেলছে। সে তার কাছে টাকা চাইলে তার বন্ধু টাকা দিতে রাজি হয় না। তাই সে রেগে মেগে তার বন্ধুকে মারতে মারতে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়, আর সে ওই বাড়িতে সামান্য পরিমাণ যে টাকা ছিল সেটা নিয়ে বেরিয়ে পড়ে। এরপর জিন ওই সামান্য টাকাগুলো বাড়ির মালিককে দিয়ে কিছু ভাড়া পরিশোধ করে দেয়, যার ফলে বাড়ির মালিক তাকে ঘরের কিছু জিনিসপত্র যেমন প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে যাবার অনুমতি দেয়। জিন সেই জিনিসপত্রগুলো নিয়ে তার বোনের সাথে তার ফ্যাক্টরিতে চলে আসে, কারণ এখন থেকে তাকে ফ্যাক্টরিতেই থাকতে হবে। বেচারা জিন প্রচণ্ড অসহায় হয়ে গিয়েছিল, কারণ সে তার অসুস্থ বোনের জন্য কিছু করতেই পারছিল না। তো এখন পরদিন সে যখন তার বোনকে স্কুলে রাখতে চলে যায়, তখন তার কর্মচারীরা ফ্যাক্টরিতে এসে দেখতে পায় যে জিন তার সকল জিনিসপত্র ফ্যাক্টরিতে নিয়ে চলে এসেছে। তারা বুঝতে পারে যে জিনের বাড়ির মালিক তাকে বের করে দিয়েছে। এটা দেখে তারাও অনেক কষ্ট পায়। তারা জিনকে সাহায্য করার জন্য এখন মন প্রাণ দিয়ে কাজে লেগে পড়ে। এদিকে জিন নিজেও সারাদিন বিল্ডিং পরিষ্কারের কাজ করত, আর রাতের বেলা সেই মোবাইলের পার্টসগুলো চেক করার কাজে বসে পড়ত। এভাবে প্রচণ্ড কষ্টে তার এক একটা দিন কাটতে থাকে, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করে বসে যে তাকে তার বোনের চিকিৎসা করাতেই হবে আর বড় কিছু করতেই হবে। এভাবে একদিন রাতে জিন যখন সামান্য একটু ঘুমিয়ে পড়েছিল, তখনই তার বোন তাকে বলে যে ভাইয়া, বাইরে থেকে আমি কিছু শব্দ শুনতে পাচ্ছি। বোনের কথা শুনে জিন সেটা চেক করার জন্য বাইরে গেলে দেখতে পায় যে তার মোবাইলের কন্টেইনারগুলো একজন লোক চুরি করে নিয়ে যাচ্ছে। আর এটা ছিল সেই ছেলে যে কয়েকদিন আগে জিনকে এসে বলেছিল মোবাইলের মাদারবোর্ড থেকে গোল্ড আলাদা করতে। জিন এক মুহূর্ত দেরি না করে সেই লোকটাকে ধরার জন্য ছুটে যেতে থাকে, কিন্তু ততক্ষণে সকল নষ্ট মোবাইল নিয়ে সেই লোকটা ট্রাক চালু করে দিয়েছিল। জিন নিজের সকল শক্তি দিয়ে সেই ট্রাক ধরার অনেক চেষ্টা করে, আর ফাইনালি ট্রাকের উপরে উঠে পড়ে সে। আর এখানে ওই ছেলেটার সাথে চলন্ত ট্রাকের মধ্যেই ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয়। আর লড়াইয়ের এক পর্যায়ে সে ওই ছেলেটাকে নিয়ে ট্রাক থেকে লাফিয়ে পড়ে। তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়, কিন্তু ততক্ষণে সেই ট্রাক ড্রাইভার তার সকল মোবাইলগুলো নিয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে আরেকজন ড্রাইভার এসে তাকে সাহায্য করতে চায়। সে পুলিশকে ফোনও করে দেয়, কিন্তু ততক্ষণে জিন খেয়াল করে যে তার হাতের 2টো আঙুল ভেঙে গেছে। কিন্তু তবুও সে ওই ছেলেটাকে ছাড়তেই চাচ্ছিল না, কারণ এই ছেলেটা পালিয়ে গেলে সে হয়তো আর ওই মোবাইলগুলো ফেরতই পাবে না। তাই পুলিশ ওই ছেলেটাকে গ্রেফতার করার পরে জিন হাসপাতালে গিয়ে তার আঙুলে প্লাস্টার করিয়ে নেয়। এর কয়েকদিনের মধ্যেই পুলিশ ইনভেস্টিগেশন করে সেই ছেলেটার মাধ্যমে জিনের চুরি হয়ে যাওয়া সকল মোবাইলগুলো উদ্ধার করে আনে। পুলিশ ওই চোরগুলোকে ধরে ফেলেছিল, কিন্তু তবুও পুলিশ জিনকে বলে দেয় যে এই লোকগুলো কিন্তু অনেক বিপজ্জনক, তুমি সাবধানে থেকো, এরা হয়তো আবারও তোমাকে বিরক্ত করতে পারে।
এদিকে পরদিন আমরা দেখতে পাই যে জিন আবারও সেই বিল্ডিং পরিষ্কারের কাজে লেগে পড়েছে, কিন্তু আজকে কাজ করতে গিয়ে তার হাত থেকে একটা বাকেট নিচে পড়ে যায়। এটা দেখে সুপারভাইজার তাকে ডেকে পাঠায় আর তার হাতের গ্লাভস খুলতে বলে। জিন হাতের গ্লাভস খোলার সাথে সাথে সুপারভাইজার দেখতে পায় যে তার হাতের দুটো আঙুল ভেঙে গেছে। আর এই কোম্পানির নিয়ম ছিল যে কোনো আহত বা অসুস্থ ওয়ার্কার দিয়ে কোনো কাজ করানোই যাবে না, কারণ এর আগে একজন অসুস্থ ওয়ার্কার কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা গিয়েছিল, যার ফলে কোম্পানির অনেক বেশি ক্ষতিপূরণ দিতে হয়েছে। তাই সুপারভাইজার জিনকে কাজ থেকে বেরিয়ে যেতে বলে। জিন তার কাছে অনেক অনুরোধ করে বলে যে আমাকে এই মাসটা কাজ করার সুযোগ দিন বস, আমার টাকার অনেক দরকার। কিন্তু সুপারভাইজার বলে যে দেখো আমি পারবো না, তুমি যে 3 দিন কাজ করেছো সেই 3 দিনের টাকা নিয়ে চলে যাও। এটা বলে সে জিনের হাতে বেশ কিছু টাকা ধরিয়ে দেয়। জিন দেখতে পায় যে তার বস তাকে অনেক বেশি টাকা দিয়েছে। আসলে এই সুপারভাইজার জানতো যে জিন একটা ভালো ছেলে, সে তার বোনের চিকিৎসা করাতে চায়, কিন্তু কোম্পানির নিয়ম না মানলে তার নিজেরই চাকরি থাকবে না। তাই সে জিনকে নিজের থেকে কিছুটা বেশি টাকা দিয়েছিল যাতে করে জিনের কিছু উপকার হয়, আর তারপর তাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দেয়। জিন কিছুটা সান্ত্বনা নিয়ে তার ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে থাকে, আর তখনই ফ্যাক্টরির মালিক এসে তার কাছে ফ্যাক্টরির বাকি ভাড়া চাইতে থাকে। কিন্তু জিনের কাছে তাকে দেবার মতো একটা টাকাও ছিল না, তাই সে তার কাছে আরও কিছু দিনের সময় চেয়ে নেয়। আর সেদিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে জিন ছুটে চলে যায় সেই মোবাইল কোম্পানির ম্যানেজারের কাছে। সে তার কাছে সামান্য কিছু টাকা অগ্রিম সাহায্য চায়। সে তাকে টাকাগুলো ফেরত দেবে বলে কথাও দেয়, কিন্তু ম্যানেজার তাকে টাকা তো দেয়ই না, উল্টে আজে বাজে কথা বলে এখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা জিন এই অবস্থাতে প্রচণ্ড হতাশ হয়ে যায়। তার সামনে সাহায্যের সকল দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে এই তীব্র ঝড়ের মধ্যে তার বোনকে নিতে স্কুলে চলে যায়। কিন্তু জিনের এমন অবস্থা দেখে স্কুলের সিকিউরিটি গার্ড তাদেরকে আজকে এখানে থাকতে বলে, কারণ বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছিল। তো সেদিন রাতে জিন তার বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের অতীত জীবনের কথা ভাবতে থাকে, যেখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে জিনের মা হাসপাতালে মৃত্যুর আগ মুহূর্তে জিনকে বলেছিল যে এই দুনিয়াতে আমার সময় শেষ হয়ে গেছে বাবা, তুমি তোমার ছোট্ট বোনটাকে দেখে রেখো। আসলে তখন জিন এবং তার বোন দুজনেই অনেক ছোট ছিল, আর এমন অবস্থাতে তাদেরকে রেখে তাদের মা মারা যায়। বেচারা জিন বর্তমান সময়ে অঝরে কান্না করতে থাকে, কারণ সে তার মাকে কথা দেওয়া সত্ত্বেও তার বোনের কোনো খেয়ালই রাখতে পারছিল না। এভাবেই সারাটা রাত কেটে যায়। আর পরদিন সকালে সে যখন তার ফ্যাক্টরিতে যায় তখন দেখতে পায় যে ফ্যাক্টরির মালিক তার সকল জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে ফ্যাক্টরিটা অন্য আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিয়েছে। এমন অবস্থায় জিনের মধ্যে আর লড়াই করার কোনো শক্তি ছিল না। সে হতাশ হয়ে সেখানেই বসে কান্না করতে থাকে, আর তখনই তার কর্মচারীরা সেখানে এসে হাজির হয়। তারা ভেবেছিল যে গতকালের ঝড়ের কারণে হয়তো জিনিসপত্রগুলো বাইরে পড়ে আসে, কিন্তু জিন হতাশ হয়ে তাদেরকে বলে আমাকে ক্ষমা করে দিও, ফ্যাক্টরির মালিক আমাদের ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে। আমার কাছে ওনাকে ভাড়া দেবার মতো একটা টাকাও নেই। আমার কাছে আর মাত্র 2 সপ্তাহ সময় আছে এই কাজ ডেলিভারি করার জন্য, কিন্তু কিভাবে আমি এসব কিছু করব কিছুই বুঝতে পারছি না। আমি হয়তো তোমাদের বেতনও দিতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। কিন্তু জিনের কর্মচারীরা তাকে বলে আমাদের টাকার খুব বেশি দরকার নেই, তুমি আস্তে আস্তে আমাদের টাকা দিয়ে দিও। আর ফ্যাক্টরি নেই তো কি হয়েছে, আমরা ঘরে বসে এসব কাজ করে ফেলবো। নিজের কর্মচারীদের এমন কথা শুনে জিন অঝরে কান্না করে দেয়। তার মনে আবারও আশার আলো জেগে ওঠে। সে তার কর্মচারীদের সাহায্যে তাদের সকল জিনিসপত্রগুলো আলাদা আলাদা করে এক একজনের বাড়িতে পাঠিয়ে দেয়। আর বাড়িতে বসে প্রত্যেকটা কর্মচারী নিজের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে কাজগুলো মনোযোগ দিয়ে করার। এদিকে বৃদ্ধাশ্রমের রাতের বেলাতে জিন যখন বসে বসে মোবাইলের কাজ করছিল তখনই পাশে ঘুমিয়ে থাকা তার বোন জেগে যায়। টং তার ভাইকে বলে ভাইয়া, আজকে আমি মাকে স্বপ্নে দেখেছি। মা আমাকে বলেছে আমি অনেক বড় হয়ে গেছি, আমি এখন তোমার খেয়াল রাখতে পারবো। এই কথা বলে সে তার ভাইকে ঝুড়িয়ে ধরে। এই অবস্থায় জিন আর নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। সত্যি বলতে এই সিনটা আমার ভেতরটা একেবারে কাঁপিয়ে দিয়েছে। তো যাই হোক, পরদিন সকালে জিন এবং তার সকল কর্মচারীরা ফাইনালি তাদের সকল পার্টসগুলো রিপেয়ার করে ফেলে। তারা সকল পার্টসগুলোকে একটা বিশাল ট্রাকে করে কোয়ালিটি কন্ট্রোল চেকআপের জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়। তারা সবাই আশায় বুক বেঁধেছিল যেন কোয়ালিটি কন্ট্রোল পরীক্ষায় তারা পাশ করে। এরপর জিন তার বোনকে স্কুলে রাখতে গিয়ে তাকে বলে যে আজকে হয়তো আমার আসতে একটু দেরি হবে, আসলে আজকে কোয়ালিটি কন্ট্রোল চেকআপের রেজাল্ট দেবে তো।
এই কথা শুনে টং তার ভাইকে বলে, তুমি একদমই চিন্তা করো না ভাইয়া, সব কিছুই ঠিক হবে, কারণ তুমি সকল কাজে সেরা। এদিকে জিন প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিল, কারণ কোয়ালিটি কন্ট্রোলের ফলাফল সরাসরি মোবাইল কোম্পানির মালিককে জানানো হবে। তাই সে তার সকল টিম নিয়ে মোবাইল কোম্পানিতে গিয়ে অপেক্ষা করতে থাকে। আর এভাবে বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পরে একজন মহিলা উঠে দাঁড়ায়, আর সে জিনকে বলে, আপনাকে কোম্পানির মালিক মিস্টার লি তার কেবিনে ডেকে পাঠিয়েছে। কথাটা শুনে প্রচণ্ড টেনশনে জিন তার পুরো টিমকে নিয়ে মিস্টার লি এর অফিসে চলে যায়। মিস্টার লি বলে যে তোমার সাথে এরা কারা? জিন এই লোকগুলোকে তার কর্মচারী না বলে বরং নিজের পার্টনার হিসেবে মিস্টার লি এর সাথে পরিচয় করিয়ে দেয়। ফাইনালি মিস্টার লি তাদেরকে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে তোমার 85% পার্টসগুলো যদি কোয়ালিটি কন্ট্রোল টেস্ট পাস করতে পারে তাহলে আমি সব কিনে নেব। আর কংগ্রাচুলেশনস, তোমাদের 87% পার্টস এই টেস্ট পাস করেছে। আমি তোমাদের ঠিক হয়ে যাওয়া সবগুলো পার্টস এখনই কিনে নেব। এই কথাটা শুনে তারা সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়, কিন্তু তারা সবাই নিজেদের ইমোশন কিছুটা কন্ট্রোল করে মিস্টার লি এর সাথে যখন কথা বলছিল তখন মিস্টার লি তাকে নতুন আরও একটা কাজের অফার করে। সেটা ছিল 50 লাখ ইয়েনের একটা বিশাল ডিল। কারণ এখন মিস্টার লি তার কোম্পানির স্টকে পড়ে থাকা যতগুলো নষ্ট মোবাইল ছিল তার সবগুলো জিনকে দিয়ে দিতে চায় রিপেয়ার করার জন্য। এই কথা শুনে জিন বেশ ভয় পেয়ে যায়। সে বলে, স্যার এবার কি আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে পারবেন? আগের বার আসলে কাজটা করতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। মিস্টার লি বলে যে পুরো 50 লাখ ইয়েনই তোমাকে অ্যাডভান্স দেয়া হবে, তুমি ব্যাস মনোযোগ দিয়ে কাজ করো। এই কথা শুনে জিনের খুশির যেন কোনো অন্ত ছিল না, কিন্তু সে তবুও তার পার্টনারদেরকে নিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে আসতে থাকে। কারণ তারা যদি এখানে খুশিতে চিৎকার চেঁচামেচি করে তাহলে অফিসের সবাই হয়তো তাদেরকে পাগল ভাববে। তাই ফাইনালি তারা যখন লিফটের ভেতরে উঠে পড়ে তখন তাদের খুশির বাঁধ ভেঙে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করতে থাকে। আর এই প্রথম আমরা জিনকে এতটা খুশি দেখতে পাই। সত্যি বলতে মুভির এই সিনে এই প্রত্যেকটা পার্সনকে দেখে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। তো এই অসাধারণ সিনের পর আমরা সরাসরি মার্চ 2014 সালের সিন দেখতে পাই, যেখানে টং এর অপারেশন করা হয়েছে আর সে এখন সম্পূর্ণ সুস্থ আছে। তারপর আমাদের সোজা 2019 সালের একটা সিন দেখানো হয়, যেখানে জিন এতদিনে নাইস ভিউ ইলেকট্রনিক্স নামের একটা বিশাল বড় কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছিল। এখন তার বোন টংও অনেক বড় হয়ে গেছে। তো আজকে জিন এক বিশাল স্টেজে দাঁড়িয়ে যুবকদের মোটিভেট করার জন্য একটা ভাষণ দিচ্ছিল। সেখানে তার কষ্টের সময় তার পাশে থাকা সকলেই হাজির হয়েছিল। সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানাতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে টং এখন বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। সে তার মতো গরিব রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা করাতে চায়। আর জিন তার বোনের চোখের দিকে তাকিয়ে যেন এক স্বস্তির নিঃশ্বাস নেয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো সত্যি বলছি, সিনেমাটা দেখার সময় চোখের পানি তো আটকাতে পারিনি। পরবর্তীতে যখন স্ক্রিপ্ট লিখছিলাম তখনও বারবার অপেক্ষা করছিলাম কখন সেই অসাধারণ সিন আসবে, কখন আমি দেখতে পারবো জিন এই যুদ্ধে জিতে গেছে, কখন আমার চোখে মুখে জিনের খুশির কান্না চলে আসবে। তো সত্য বলতে সিনেমাটা আমার কাছে একেবারে মাস্টারপিস মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।